আগে থেকে আমি একটু বেছে বেছে কাজ করি। 2016 সালের 10ই এপ্রিল আমার ফার্স্ট মুভি ছুঁয়ে দিলে মন। এই পর্যায়ে এসে আমি পূর্ণাঙ্গ ক্যারেক্টার করতে চাই, ভালো ডিরেক্টরের অভাব। তো আমাদের দুই একজন কোয়ালিটিফুল ডিরেক্টর আছে, সবাই না, তারা ফিক্সড হয়ে গেছে, ওনারা ছাড়া কাজ করতে পারে না, ওনাদের ছাড়া ইস্যু করতে পারে না। রায়হান রাফির কিছু নিজস্ব আর্টিস্ট আছে, আমাদের ইন্ডাস্ট্রি এসে দেখছি প্রচুর চাপাবাজ, তেলবাজ, সাপ্লায়ারে ভর্তি। শাকিব খান মন দিয়ে অ্যাক্টিংটা করে, অন্য কিছু বাদ দিয়ে। আর আমাদের অ্যাক্টিং এর সময় দেখবেন যে অ্যাক্টিং এর ভিতরেই অনেক কিছু চলতেছে, অনেক মানে এইটা ওইটা ওইটা ওইটা, মানে কাজ বাদ দিয়ে কামটা নিয়ে ব্যস্ত। অ্যালকোহল খেতে পারে না, সিগারেট খেতে পারে না, পার্টিতে যায় না, আড্ডা দিন, এটা আমার জন্য মাইনাস হয়ে গেছিল একটা পর্যায়ে। জনপ্রিয়তার দিক থেকে শাকিব ভাইয়ের আশেপাশে কেউ আছে আমার মনে হয় না। এটা উনি যতটা আগাইছে, ইন্ডাস্ট্রি ততটা পিছাইছে। ওই মিশা ভাই কাজ করবে বাকি জীবনে, আমাদের সুযোগ আসলে আসবে না, কারণ আমাদের তো ব্যবহার করতে পারতেছে না। কিছুদিন পরে আর্টিস্ট ভিক্ষা করা লাগবে ওনাদের বিভিন্ন দেশে, যে ভাই আমাদের একটা আর্টিস্ট দেন, কারণ ওনারা তৈরি করে নাই তো। দর্শক, নিউজ 24 এর অন স্পট আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভ। আজকে আমার অতিথি হিসেবে আছেন এই সময়ের খল অভিনেতাদের ভিতরে জনপ্রিয় অভিনেতা জাহিদ ইসলাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রাখছে, ভালো রাখছে। কাজের ব্যস্ততা নিয়ে যদি একটু জানতে চাই, কেমন চলছে এই মন্দার বাজারে কাজ? কাজ তো মন্দার বাজার, এটা বললাই, কিন্তু তার ভিতরে আলহামদুলিল্লাহ ভালো ভালো কিছু প্রজেক্ট আমার হাতে আছে, সেগুলো নিয়ে ব্যস্ত আছি। আগের থেকে আমি একটু বেছে বেছে কাজ করি, সেই হিসেবে আমার কাজ কখনোই যে খুব বেশি ছিল তা না, বাট কোয়ালিটিফুল কাজ ছিল, এখনো ওই অবস্থায় আলহামদুলিল্লাহ। কত বছর হলো আসলে ইন্ডাস্ট্রিতে? 2016 সালের 10ই এপ্রিল আমার ফার্স্ট মুভি ছুঁয়ে দিলে মন, ডিরেক্টর ছিলেন শিয়াব শাহিন। সেই থেকে আরিফিন শুভর সম্ভবত ওইটাই একমাত্র হিট ছবি কিনা আমি জানি না, তো ওটা মমো ছিল মেবি, ওইটা ছিল আমার ফার্স্ট মুভি। সেখান থেকে আজকে লাস্ট শুট করছিলেন মেবি তসমাসের আসলে। হ্যাঁ, এই যে যদি একটু মিডিয়া যাত্রাটা বলতে। আমার ক্যারিয়ারটা আসলে 3 ভাগে বিভক্ত। আমি প্রথমে সাপোর্টিং ক্যারেক্টার করতাম, যখন ছুঁয়ে দিলে মন স্টার্ট করছি তখন দেখা গেছে যে সাপোর্টিং ক্যারেক্টার করতাম, কিন্তু কার সাথে করতে সেটা ম্যাটার করতো, আমি ওইটা দেখতাম যে কার সাথে। সব সিনেমাই করতাম না। একটা পর্যায়ে ডিসিশন নিলাম, না আমি একটা সিকোয়েন্সও খুব গুরুত্বপূর্ণ হোক সেটা আমি করতে চাই। তো তখন যারা আছে আমাদের সিনিয়র যে ডিরেক্টর বা সিনিয়র আরও যারা আছেন, ওনারা একটু দম নিল আর কি, যে আসলে এত ডিমান্ড করতেছে কেন। তো আমি চুপচাপ, যেহেতু অভাবী না, তো চুপচাপ থাকার পর আমি করলাম এবং প্রমাণ দিলাম। তোমরা হয়তো জেনে থাকবে বা দেখে থাকবে সুপার হিরো বা হচ্ছে প্রিয়তমা বা হচ্ছে বরবাদ বা আরও যে সিনেমাগুলো আছে, এগুলো কিন্তু আমি সলো করছি, বাট হচ্ছে হয়তো সিকোয়েন্সগুলো কম, মানুষের আশা পূরণ করতে পারিনি। ওটা ছিল আমার সেকেন্ড ধাপ। এখন এই পর্যায়ে এসে আমি পূর্ণাঙ্গ ক্যারেক্টার করতে চাই, তো এটাও বাধা আছে। এখানে মেইন যে বাধাটা সেটা হচ্ছে ভালো ডিরেক্টরের অভাব। অনেকে বলে আর্টিস্টের অভাব, ভালো ডিরেক্টরের অভাব। আলহামদুলিল্লাহ কিছু কিছু অফার পাচ্ছি, সেগুলো অ্যাকসেপ্ট করতেছে এবং ওইগুলো নিয়েই ব্যস্ত আছে। 10 বছর যারা কাজ করছে সবারই মোটামুটি একটা ভালো পরিচিতি বোধ আছে। সে জায়গা থেকে আসলে কেমন হেল্প পাচ্ছেন, বা সিনিয়রদের কাছ থেকে সেই জায়গাটা এখনো পাননি যারা এই রোলগুলো আসলে প্লে করছে? সিনিয়রদের সাপোর্ট, আমাদের সিনিয়ররা ওনাদের সিনিয়রদের যে সাপোর্টটা করতো, বিনয় সহিত বলি, ওনারা এই সাপোর্টটা আমাদের দেয়নি। হয়তো ভালোবাসাটা দিচ্ছে, কিন্তু ওই যে ভালো একটা ক্যারেক্টার, ভালো একটা অপশন, এই অপশনটা সিনিয়ররা দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2, ডিরেক্টর অবশ্যই 2-1 ভালো ডিরেক্টর আছে, খুব বেশি ডিরেক্টর নাই। খুব বেশি ডিরেক্টর হলে বাংলাদেশে এত কম সিনেমা হতো না, এত ভালো সিনেমা এত কম হতো না। বাট 2-1 ডিরেক্টর যারা ভালো আছেন, ওনারা ফিক্সড হয়ে গেছেন কিছু শিল্পীতে। হ্যাঁ, ওনাদের আমি জানি না ওনাদের নতুন কিছু তৈরি করার অ্যাবিলিটি আছে কিনা, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ একজন ইতিসাম, একজন সোহানুর রহমান সোহান, একজন এরকম আরও অনেক ডিরেক্টর আছেন যারা হচ্ছে নতুনদের তৈরি করতো, একজন সালমান শাহ, একজন মৌসুমী, ওনারা কিন্তু পুরান হয়ে আসে নাই। তো আমাদের 2-1 কোয়ালিটিফুল ডিরেক্টর আছে, সবাই না, তারা ফিক্সড হয়ে গেছে, ওনারা ছাড়া কাজ করতে পারে না, ওনাদের ছাড়া ইস্যু করতে পারে না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো আমাদের তৈরি হওয়া খুব কঠিন হয়ে গেছে। আমি চাচ্ছি এখন যারা আছে, মেহেদী হাসান হৃদয় বা অনন্যা মামুন বা হচ্ছে এই যে রায়হান রাফির ব্যাপারে আমি বলতে চাই, উনি তো রেগুলার আর্টিস্ট নিয়ে করে, ওনার কিছু নিজস্ব আর্টিস্ট আছে। দেখেন শুরু থেকে আপনি দেখেন, উনি ওনার আর্টিস্টের বাইরে খুব কেউ যাচ্ছে কি আমি জানি না, যাচ্ছে কি না, গেলে আমাকে একটু জানাবেন। আর হচ্ছে প্রিন্স আসতেছে, ওই ভদ্রলোক মাহমুদ ভাই, ওনাদের দিকে তাকায় আছে, ওনারা যদি নতুন করে চিন্তা করে। কারণ আমাদের এখানে তো যে পিছনে দাঁড়ায় ওনারে পিছনেই রাখে, যে পুলিশের ক্যারেক্টার করে ওনাকে পুলিশের ক্যারেক্টারই দেয়। তো একটু ভিন্ন চিন্তা করতে হবে। ভিন্ন চিন্তা করলে আমার মনে হয় কিছু ভালো ডিরেক্টর দরকার আমার জন্য, যারা আমাকে প্রপার ব্যবহার করতে পারবে ভালোভাবে। রাফির প্রতি আক্ষেপ আছে না, না, মনে হলো যে রাফির প্রতি কোনো রাগ
বা ঠিকঠাক মতো আপনার সাথে কোনো ক্লাস আছে কিনা বা কিছু আছে কিনা? না না রাহিন রাফি আসলে আমার ক্যারিয়ারটা মানে এখনকার ক্যারিয়ারটা চেঞ্জ হওয়ার পিছনে ওনাকে অবদান মানে বিশালভাবে অবদান দিতে হবে, কারণ ওনার একটা সিনেমায় কাজ করছিলাম, সব সিকোয়েন্স ফেলে দিয়ে জাস্ট একটা শর্ট রাখছে। তো আমি যেহেতু মেডিটেশন করা ছিল, এটা নেগেটিভ অর্থে না নিয়ে আমি পজিটিভ অর্থে নিছি, যে আসলে এরকম তাণ্ডব তাণ্ডবে আমি একটা ক্যারেক্টার করছিলাম যেটা হচ্ছে সোয়াট লিডার হিসেবে বিভিন্ন জায়গায় বোম বাস্ট হয়। আমি আমার গ্রুপ নিয়ে প্রায় 1-150 লোকের একটা গ্রুপ সোয়াট মানে মানে সোয়াট ডগ স্কোয়াড সহ আমি বিভিন্ন জায়গায় যাই। আমি হলে যে একটা শট পাই, তো অনেকে হয় না রাগ করে, আমি ওনার মানে পজিটিভ দিক চিন্তা করছি যে এরকম দুই একটা বড় বড় লম্বা লম্বা বাস খেলে আমার মনে হয় মানুষের ক্রেজনেসটা কমে গেছে এখন। মানে আগে যে ক্রেজনেস ছিল, দেখা গেছে যে উনি ডাক দিছে রায়হান রাফি, আমি দৌড়াই গেছি, রাস্তায় সামনে বাস আছে না ট্রাক আছে বা এগুলো জানতে চাই না। এখন উনি আমার অ্যাটলিস্ট বুঝাইতে মানে আমি বুঝতে শিখছি যে না, বেশি ক্রেজি হওয়া ভালো না, চুপচাপ আগানোটা ভালো। এই জন্য রাফির প্রতি আমি কৃতজ্ঞ যে উনি আমাকে এই শিক্ষাটা দিচ্ছে। তারপরে কোনো রাফির সাথে কথা হয়েছিল কিনা বা সিনস নিয়ে বা? না 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 না, আমি প্রয়োজন বোধ করি নেই ওনার সাথে কথা বলার, যদিও আমাদের সাথে দেখা হয়েছে এফডিসিতে, হাই হ্যালো হয়েছে, সম্পর্ক ভালো আছে। এরপরে কোনো সিনেমা নিয়ে কথা হয়নি? না। আপনার ইচ্ছা আছে কিনা প্রভুতে কাজ? ভালো অপশন হলে করবো, কারণ ডিরেক্টর তো ভালো, কোয়ালিটিফুল ডিরেক্টর, এটা তো অস্বীকার করার উপায় নাই যে উনি ওনার কোয়ালিটি নাই, কারণ ওনার সিনেমাগুলো তো চলে। বলেন যে সীমাবদ্ধ, কিন্তু এই সীমাবদ্ধতার ভিতরে তো এখন ইন্ডাস্ট্রিতে থাকানো সবার আগে রাহিন রাফির নাম ভেয়ে আসছে। আসলে ভালো কোয়ালিটি, ভালো গল্প, ভালো সব কিছু যাই হোক না কেন দর্শক টানছে। না না, আপনি রায়হান রাফির সাথে আপনি আপনি বরবাদের হৃদয়ের নামটা উচ্চারণ করা উচিত ছিল, কারণ আমার মনে হয় গত 5 ইয়ার্স বরবাদের থেকে হিট কোনো সিনেমা নাই। তো হৃদয় আরও আমরা আরও কিছু হৃদয় চাচ্ছি, মানে বরবাদের মতো আরও কিছু হৃদয় চাচ্ছি যে যা বলবে সেটাই করবে। মানে আপনাকে একটা বললো একটা হইলো না, ওইটা না, ও যা বলবে সেটাই করবে। এই ধরনের আরও কিছু হৃদয় আমাদের দরকার ইন্ডাস্ট্রিতে। সিনেমা জগতে কেন আসা এবং চরিত্রটা কেন ভিলেন হিসেবে বেছে নেওয়া? আসলে এটা আমার ফ্যামিলি বেঁচে থাকলে হয়তো আমি এই সিনেমা আসতে পারতাম না। আমার বাবা মারা যায়, আপনারা তো ড্যাডি বলেন বা হচ্ছে অন্য অনেক কিছু বলেন, আমি আব্বা বলতাম। আমার আব্বা হাউজবিডি ফাইন্যান্সে জব করতো করাচিতে। তো আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা আমি এখানে শো না করলেই খুশি হই, কারণ এখানে তো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি এসে দেখছি প্রচুর চাপাবাজ তেলবাজ সাপ্লায়ারে ভর্তি। তো সেখানে আমি অনেক কষ্টে টিকে আছি, কারণ আমার হয়তো ঘর, জিম, শুটিং, এর বাইরে আমাকে কোথাও কোনো প্রোডাকশন হাউস কারো পিছনে ঘুরতে এই পর্যন্ত দেখছো কিনা আমি জানি না, যদি কেউ দেখে থাকে তাহলে এটা মিথ্যা কথা। তবে আমি কোয়ালিটি ডিরেক্টরকে আমি নক দিছি যে ভাইয়া ভালো অপশন হলে প্লিজ ডাকবেন। তো আমার আব্বা মানে বাবা মারা গেলে, আমার আব্বা মারা যাওয়ার পর হাজি বংশের ছেলে, আমার দাদা হজ করছে শিপে করে। তো আপনারা জানেন যে হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের আগে মানে একটা বন্দুক থাকে, মানে প্রত্যেকটা সময় আমার মনে হয় বাগেরহাট ডিস্ট্রিক্টের ভিতরে 2-4টা বন্দুকের ভিতরে আমার বাবার একটা বন্দুক ছিল, 2 নালা বন্দুক, আমি এক ছেলে। তো আমি যখন আমার বাবা মারা যায় আমি খুব শকড হই। তো প্রচুর বাসায় বসে বসে প্রচুর অ্যাক্টিং দেখি, টিভি দেখি নেগেটিভ করতেছে হচ্ছে না, পজিটিভ করতেছে হচ্ছে না, কমেডি করতেছে নিজে নিজে আসতেছে। তা আমার মনে হয় এখানে প্রচুর লোকজন আছে, এখানে গেলে মনে হয় আমি ভালো থাকবো। তো এসে একটা মানে চক্রের ভিতরে পড়লাম, যে চক্রটা আসলে খুব বাজে অনুভূতি আমার। যদিও আমি এখন সঠিক ট্র্যাকে আছি, বাট ওই সময়টা আমি প্রচুর পরিমাণে স্ট্রাগল করছি এবং খুব বাজে লোকদের পাল্লায় পড়ছি এবং অনেক কিছু হারাইছিও। ওই হিসেবে আমার মিডিয়া আসা, আব্বা বেঁচে থাকলে হয়তো আসা হতো না। ভিলেন হিসেবে কেন? নেগেটিভ ক্যারেক্টার সবসময় আমাকে টানে, কারণ পজিটিভ ভাল লাগে না, সিনেমা নিতে ভাল লাগে। আমাদের দেশে তামিলে যে জিনিসটা হয় ম্যানলি ভাব থাকে, আমাদের হিরোদের প্রতি রেসপেক্ট নিয়েই বলি, ওনাদের ম্যানলি মানে মানে ম্যানলি ভাবটা এখন সিয়াম বা হচ্ছে সাকিব ভাইয়ের কথা তো আলাদা, ওনাকে একটু আলাদাভাবে বলতে হবে। সিয়াম বা হচ্ছে ওর নাম যেন কি শরীফুল রাজ বা আরও যারা যারা আসতেছে, ওদের ভিতরে একটা ম্যানলি ভাব আছে, বাট কিছু কিছু ছেলেপেলেদের ভিতরে একটু মানে ওই ম্যানলি ভাবটা কম। এই জন্য ওদের সাথে আমার হয়তো সিনেমাটা করা হয়নি। তো সবসময় সিনেমা নিতে পছন্দ করি, কিছু কাছে আসুক এটা পছন্দ করি না, এই জন্য আসলে নেগেটিভ ক্যারেক্টারটা বেছে নেওয়া। নাকি প্রাক্তন বলেছিল হতে পারেনি, এরকম কিছু ঘটনা আছে? না 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 না, আসলে আমি আমার চেহারাটা দেখলে অনেকে ভয় পেত, এটা আমার বাজে ইয়ে করছে, আমার এফেক্ট করছে আমার সের উপরে। তো আমি আমার চেহারাটা আসলে কি ভয়ঙ্কর কিনা, যেমন আমার মজার একটা কাহিনী আছে, সরারদি উদ্যানে শিশু পার্কে গেছি কোনো একটা ইয়েতে, তো একটা মোবাইল পড়ে গেছে সামনে, তো মোবাইলটা আমি উঠায় দিলাম, উনি আমার দিকে এমনভাবে তাকালে মনে হয় মোবাইলটা আমি নিছি। তো ওইটা আমি 1-1.5 মাস ঘুমাইতে পারিনি এই ঘটনার জন্য। তো আমি বললাম, আমার আয়নায় বারবার দেখছি যে আমার চেহারাটা কি খুবই বাজে, যে আমাকে সন্দেহ করলো, অথচ আমি মোবাইলটা উঠায় সিরিয়ালে যারা উঠায় ওনার কাছে দিছি।
উনি আমার মনে হয় এখনো পর্যন্ত ওই ধারণাই আছে যে হয়তো মোবাইলটা আমি নিছিলাম। ভাই আমরা জানি যে মিডিয়াতে কম বেশি অ্যালকোহল বা নেশা জাতীয় বা কিছু অভ্যাস, খারাপ অভ্যাস থাকে আসলে। সেক্ষেত্রে আপনাদের কাছে একটু ভিন্ন আসলে। কোনো ধরনের পার্টিতে যান না বা অ্যালকোহল নেন না, সিগারেট পর্যন্ত খান না, মেডিটেশন, জিম, নাচ টাচ, মানে কাজের জন্য বা শরীর ফিট রাখার জন্য আসলে যেগুলো হচ্ছে সেগুলো করেন। আসলে বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে। বিষয়টা হচ্ছে এটা আমার জন্য মাইনাস পয়েন্ট হয়ে গেছে ভাই। এখন হয়তো আমি জানি না প্লাস হয়েছে কিনা, আমি অ্যালকোহল খেতে পারি না, সিগারেট খেতে পারি না, পার্টিতে যাই না, আড্ডা দিন, এটা আমার জন্য মাইনাস হয়ে গেছিল একটা পর্যায়ে। তো আমি মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছি যে কাজ করতে গেলে আমার এগুলা না করলে হয়, চামচামি না করলে হয়, সাপ্লাই না দিলে হয়, মানে সিগারেট না খেলে হয়, আড্ডাবাজি না দিলে হয়, এটা বুঝাইতে বুঝাইতে আমার অনেকটা সময় চলে গেছে। আমি শুধু কাজকেই বেছে নিয়েছি। এখনো পর্যন্ত কল টাইম 7টায় থাকলে আমি 6:30টায় যাই। কাজ যতক্ষণ হয়, শুটিং যতক্ষণ হয়, আমি সেটাই থাকি এখনো পর্যন্ত। তো এইটা আমার জন্য মাইনাস হয়ে গেছিল। আমি এই জিনিসগুলো থেকে দূরে থাকি। আমি সিগারেটের গন্ধ নিতে পারি না। তো এখন হয়তো মানুষ বুঝতে পারছে যে না, ছেলেটা কাজের ছেলে, ওকে ডাকা যায়। একটা পর্যায়ে আমার জন্য এটা মাইনাস ছিল। যখন ভিলেন চরিত্রে অভিনয় করে নানা ধরনের অ্যালকোহল, যদি অ্যালকোহল না সামনে থাকে, মানে সিগারেটটা রিয়েল ধরানো হয় বা পরিবেশটা গুমোট থাকে সবকিছু, তখন আসলে কি ফিল হয়? আমি অ্যাক্টিং এর সময় আসলে ভুলে যাই যে আমি আসলে বাইরের লোক। অ্যাক্টিং এর সময় আমি নিজে দেখে আসলে সারপ্রাইজড হই যে এটা আমি কিনা। কারণ সম্প্রতি আমি একটা বিজ্ঞাপন করলাম, পুরো ইন্ডিয়ান সেটআপ। তো দেখা গেছে যে এখানে গব্বর সিং এর একটা ক্যারেক্টার করলাম। কষ্ট এখানেই লাগে, বাংলাদেশি কোনো ডিরেক্টর আমাকে চিন্তা করে না এই ক্যারেক্টারটা, ইন্ডিয়া থেকে ওরা চিন্তা করছে যে গব্বর সিং ক্যারেক্টারটা বাংলাদেশের জাহিদকে দিয়েই করানো যায়, এবং ওরা আমাকে আমার বরবাদ দেখে ওরা অনুপ্রাণিত হয়েছে, বলতেছে এই ছেলেটাকে আমাদের দরকার। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানকার ডিরেক্টররা হইলে না আমি বেশি খুশি হতাম। এবং আমাকে নিয়ে আয়োজন, আমাকে নিয়ে যা কিছু হলো, এবং সম্পূর্ণ হিন্দি ভাষায় বিজ্ঞাপনটা হলো। তো আমি চাই যে আমাদের এখানকার ডিরেক্টররা আমাকে নিয়ে একটু চিন্তা করুক। এখন যারা আসছে নতুন নতুন, পুরোনোদের প্রতি আশা নাই, কারণ ওনারা যা করার করে গেছে, ওনারা নিজেই এখন চাপে আছে। তো আসলে এখনকার ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবলে আসলে ভীষণ খুশি হতাম আর কি। হয়তো ভাববে, সময় আসছে। অনেক ঝুঁকি থাকে ভিলেনদের, অনেক অ্যাকশন থাকে, নিজের করতে হয়। এই জায়গায় কোনো ক্রিটিক্যাল মোমেন্টে পড়েছেন কিনা এই অবধি? আর যতটুকু জানি নিজের শটগুলো নিজেই দেন আসলে, আসলে নিজে জানতে চাই বিষয়টা। আমি নিজের স্টান্ট নিজে দিই, এই জন্য আসলে প্রথমত অনেক অনেক ফাইট ডিরেক্টরের বিরাট ভজন হয়েছে, কারণ এখানে একটা টাকা পয়সার লেনদেন আছে। নিজের মানে আমাদের স্ট্যান্ডগুলো ওনারা দিলে একটা এক্সট্রা মানি পায়। তো আমি আমার স্ট্যান্ডগুলো দিচ্ছি, কারণ আমি হয়তো হাইটে 6 ফিট না, বা হচ্ছে অ্যাক্টিংয়ে A1 না, অনেক অনেক সীমাবদ্ধতা ছিল। তো আমি চাইছিলাম চোখে পড়ার জন্য, যে দেখা গেছে এমন এমন কিছু শর্ট দিছি আমি, 10-15 ফিট উড়ে যে টেবিল ভাঙছি, নিচে ফ্লোর, 10-15 ফিট উড়ে যে তারপরে হচ্ছে ক্রোকারিজ ভাঙছি ভ্যানের উপরে, তারপর গ্লাস ভাঙতেছি, বা আরও অনেক ধরনের রিস্কি শটগুলো দিচ্ছি, যেগুলো আমার হয়তো এই পর্যন্ত হয়তো 8-10 বার মৃত্যু হতে পারতো। আমার হাত শোল্ডার ছুটে গেছে আপনার পাসওয়ার্ড করতে যে। তো এই ধরনের অনেক ব্যাপার ঘটছে আমার। নিজের স্ট্যান্ড নিজে দিই। তারপরে লাস্ট সিনেমাও আমি নিজের স্ট্যান্ড নিজে দিই। এটা আমার কেন কেন যেন ফ্যান্টাসি কাজ করে। যেমন একটা মজার বা ভয়ঙ্কর স্মৃতি বলি, লিডার আমি বাংলাদেশ, আমার পুরো শরীরে আগুন। তো হচ্ছে শটটা ডিরেক্টর বলছে তবু খান, আমি দিয়ে দিছি। দেওয়ার পর আমি ভয় পাইছি। তো মিশা ভাই বললো যে কেন দিলে? আমি বললাম দিয়ে দিলাম, দেখলাম। তো আসলে এগুলা হচ্ছে এই 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 ফিলটা আসলে কে বুঝবে আমি জানি না। আমাদের এই কষ্টের দামটা আসলে পাচ্ছি না, কারণ সবাই হচ্ছে অন্য কিছু নিয়ে ব্যস্ত, ভিন্ন কিছু নিয়ে ব্যস্ত। তামিলে কি করে, ওদের চেহারা নাই কিন্তু ওদের কোয়ালিটি আছে, আর আমাদের চেহারা সুন্দর, বাট কয়টা ভালো সিনেমা হচ্ছে, এগুলো বললে হয়তো অনেকে মাইন্ড করবে, কিন্তু এটাই বাস্তবতা। একটা নায়কের সিনেমা হিট হলে দেখে তাদের রেমুনেশন বেড়ে যায়, সেক্ষেত্রে খল অভিনেতা বা চরিত্র অভিনেতা যারা অভিনয় করে তাদের রেমুনেশনটা কি আদৌ বাড়ে? না, বাড়ে না। চরিত্র অভিনেতাদের রেমুনেশন অনেক সময় পাই না, অনেক সময় পাই না। আমি যেমন লাস্ট মুভিটা করলাম ডে পেমেন্ট ডিরেক্টর বুঝেই না। তা আমি বললাম যে ভাই এখন একটু বুঝতে হবে, ডে পেমেন্টটা কেন নিই, আগে সিনেমার মতো নিতাম, একটা টাকা নিতাম প্রথমে, এরপরে মাঝে আরেকটা টাকা, লাস্টে একটা টাকা ডাবিংয়ের সময়। তো মাঝের আর লাস্টের টাকাটা হারায় যায়, তো এই জন্য ডে পেমেন্ট করে নিছে। এখন সিনেমা বানান আপনি যাই বানান, ডে পেমেন্ট দিনেরটা দিনে দিয়ে দিবেন, আজকে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা করতে বাধ্য হয়েছি, কারণ ওই যে সেকেন্ড এবং থার্ড রেমুনেশনের কোনো সিউরিটি নাই, গ্যারান্টি নেই, এই জন্য এটা করতে বাধ্য হয়েছি। তার মানে বলাই যাচ্ছে যে অনেকগুলো টাকা এভাবে গিয়ে। হ্যাঁ, আমি ছোট মানুষ হিসেবে আমার প্রচুর টাকা এখনো ইন্ডাস্ট্রির কাছে পাওনা আছে। শাকিব ভাইয়ের সঙ্গে বলবো যে বেশি ক্যারিয়ারে বেশি সময়টুকু জুড়ে তার সিনেমাতে অভিনয় করেছেন, তার সঙ্গে অভিনয়ের সুযোগটা হয়েছে। একটু শাকিব খান সম্পর্কে যদি জানতে চাই, যেই নাম শুরু থেকে যদি 2022-23 পর্যন্ত ধরি, একটা ফেজ বা 23-24-এর পরে এখন আলাদা, লাস্ট 5টা মুভিটা আলাদা ফেজ প্রিয়তম থেকে।
দুই শাকিব, দুই রকম, দুই ইন্ডাস্ট্রি বলবো যে দুই রকম। একটা হচ্ছে ইন্ডাস্ট্রি আমাদের এফডিসি ঘাড়া ছিল, এখন এফডিসির বাইরে গিয়ে সেটা নিজেকে অন্যভাবে এক্সপ্লোর করতে শুরু করেছে, নতুন গল্প নিয়ে ভাবছে, নতুন লুক নিয়ে ভাবছে, নতুন অ্যাকশন নিয়ে ভাবছে, সবকিছু যেটা ইন্ডাস্ট্রির জন্য একটা বেনিফিট নিয়ে আসছে। দুটো মিলে যদি একটু জানতে চান। আর প্রথমত বলি, সবাই মান্না সাহেবের কথা বলে যে মান্না সাহেব চিন্তা চেতনা ধ্যান ধারণা আসলে সিনেমা কেন্দ্রিকই ছিল। মান্না সাহেবকে আমি দেখিনি, ওনার প্রতি রেসপেক্ট। তো আমি যাকে দেখছি উনি হচ্ছে শাকিব খান। ওনার চিন্তা চেতনা ধ্যান ধারণা সিনেমা কেন্দ্রিক, এবং প্রথম সিনেমা থেকে কিন্তু উনি ভালো অ্যাক্টিংটা করে, এবং উনি সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে, এটা ওনার প্লাস। ওনার দেখেন ক্যারিয়ারে অনেকগুলো গ্রাফ আছে। প্রথম 10টা বছর এক ধরনের সিনেমা করছে, এরপরে 5টা বছর, এরপর আপনি নবাব বলেন বা হচ্ছে শিকারি বলেন, ওইখান থেকে একটা চেঞ্জ, প্রিয়তম থেকে একটা চেঞ্জ, তুফান থেকে একটা চেঞ্জ, বরবাদ থেকে একটা চেঞ্জ, প্রতিনিয়ত চেঞ্জ একটার পরে, বা দরদ থেকে একটা চেঞ্জ। উনি এখন তো এমন একটা পর্যায়ে আছে, নিয়মিত নিজেকে ভাঙতেছে, এটাই হওয়া উচিত। দুঃখের বিষয় হলো ওনার সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রি চেঞ্জ হতে পারে নাই। ওনারা মনে করে ওনারাই সেরা, ওনারা মনে করে ওনাদের টেকনিশিয়ান সেরা, কিন্তু আমি যে আমার একটা ফোন হাতে, এই ফোনটা যে আরও বেটার হতে পারে, আরও, এটা আমি মানতে চাচ্ছি না। আমার ফোনটাই বেটার, আমি টেকনিক্যালি অনেক শার্প বা ভালো, বাট আমি আরেকটু শিখলে কি সমস্যা? সাকিব ভাই নিজেকে নিজে চেঞ্জ করছে। আপনি দেখেন 5 বছর আগের সাকিব ভাইকে মানে মিলাইতে পারবেন না। আপনি শিকারির সাথে আপনি প্রিয়তমাকে মিলাইতে পারবেন না, প্রিয়তমার সাথে বরবাদকে মিলাইতে পারবেন না। সময়ের সাথে সাথে উনি চেঞ্জ হয়েছে, এই জন্য উনি আগায় গেছে, আর পুরো ইন্ডাস্ট্রি পিছাই গেছে। উনি যতটা আগাইছে, ইন্ডাস্ট্রি ততটা পিছাইছে। ওনার সাথে সাথে ইন্ডাস্ট্রিতে আগাই যেত, আমার মনে হয় আরও বছরে আরও 5-7টা সিনেমা আমাদের ভালো ইন্ডাস্ট্রিতে আসতো। শাকিব খানকে দুই একটা প্রোগ্রাম ছাড়া খুব একটা পাওয়া যায় না, খুব রিমোট থাকেন, কিন্তু খুব হাস্যোজ্জ্বল মানুষ, খুব আড্ডাবাজ মানুষ, যারা একদম ঘরের ভিতরে বা তার সঙ্গে বসে আড্ডা দেন, সেই তারা জানেন আসলে শুটিং সেট আসলে সে কেমন কেমন ব্যবহার করে, এবং আপনার সাথে খুব ভালো সম্পর্ক জানি, একসঙ্গে দীর্ঘদিনের কাজও করেছেন। আসলে একটু জানতে চাই আসলে শুটিং সেটের শাকিব খানটা কেমন, আর কেমন দেখেছেন, আর ওভারঅল তার কোয়ালিটিসের প্রতি শাকিব খান আসলে। সব জায়গায় যায় না, এটা ভালো সাইন, কারণ সব জায়গায় গেলে আপনি তো মানে সবাই ডালকে পছন্দ করে না, বিরিয়ানি সবাই পছন্দ করে, এটা হলো একটা কথা। সব জায়গায় যায় না, এটা ভালো দিক। এবং উনি আড্ডাবাজ, উনি যার সাথে মিশে খোলা মনেই মেশে। আর আমার সাথে ওনার রিলেশনটা হচ্ছে ভিতরের, ওনার সাথে প্রতিদিন কথা বা প্রতিদিন দেখা তা হয় না, কিন্তু আমরা যতক্ষণ থাকি ভিতরে ভিতরে কথা হয়। দেখা গেছে যে একজন সিনিয়র আর্টিস্ট আমার পাশের রুমে আছে, আমি পাশের রুমে আছি, সকালবেলা আমার রুমে দুধ কলা আসতেছে। হ্যাঁ, সিনিয়র আর্টিস্ট বলতে তোর রুমে কেন আসতেছে? উনি জানেই না যে হয়তো 2 ঘন্টা আমরা প্র্যাকটিস করছি, জিম করছি। উনি সারাক্ষণই সিনেমা কেন্দ্রিক চিন্তা করে, এবং উনি 10টা লোক বসে আছে, একটা লোক কথা বলছে না, শুনছে, সে লোকটা শাকিব খান। কারণ আমি এই পর্যন্ত মানে কখনো দেখিনি কোনো গিবত করতেছে। গিবত ইসলামী হারাম, ওনার গিবত বাংলাদেশের সব মানুষ করে, বিশেষ করে এফডিসি তো একটা গ্রুপ যায় ওনার গিবত করতে। হ্যাঁ, গিবত ওনারা ওনার ক্যামেরা ধরলেই শাকিব ভাইয়ের বদনাম। কিন্তু আপনি কখনো শুনছেন কি যে শাকিব খান কারণ আমি কিছু বলছে? আল্লাহ এই জন্য ওনাকে সব কিছু দিছে, কারণ মানে কিছু গুণ না থাকলে তো উনি হচ্ছে এত দূর আগাইতে পারতো না। আমি একটা কথা বলছিলাম যে রাজ্জাক স্যার বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সব থেকে রেসপেক্টেবল পারসন, আর শাকিব ভাই বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সব থেকে বেশি জনপ্রিয় নায়ক। এটা অনেকে মাইন্ড করছে, মাইন্ড করার কিচ্ছু নেই, বাস্তবতা মানতে হবে। রাজ্জাক সাহেব যদি বসে থাকে, মানে ঢোকে, অন্য কেউ বসে থাকে, বাংলা চলচ্চিত্রের এমন কেউ নাই যে মানে দাঁড়িয়ে না যাবে। রেসপেক্টের জায়গায় উনি, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে শাকিব ভাইয়ের আশেপাশে কেউ আছে আমার মনে হয় না। ভাই দুইটা বিষয় নিয়ে একটু জানতে চাইবো, যেমন শাকিব খান যতদিন ধরে ওনার ক্যারিয়ার, সে 1998 থেকে যদি শুরু করি আজ অব্দি 2 যুগেরও বেশি সময় উনি বাংলা ইন্ডাস্ট্রিতে দিচ্ছেন, ধরো বেশি। ওনার পরে অনেকে আশা করা হয়েছিল, তারা সেভাবে সফল হয়নি, হয় চরিত্র নাই, বা সিনেমা হচ্ছে না, বা আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, কেউ দাঁড়াতে পারছে না, দুইটা একটা সিনেমা ভালো হচ্ছে, তো শাকিব খান দাঁড়িয়ে আছে, বা শাকিব খানের পরবর্তীতে সেভাবে হিরো এখনো মানে তাকে টক্কর দেওয়ার মতো সেভাবে জায়গা এখনো ক্রিয়েট হয়নি। ভিলেনের ক্ষেত্রেও দেখি যে সেই বিশেষ সদগর, সেই ডন ভাই, বা এই সার্কেলটা আসলে ওনাদের পরবর্তী প্রজন্ম আসলে লাস্ট 10 বছরে আমি অন্তত দেখিনি, বা সেভাবে নাম করতে পারিনি, বা সেভাবে জায়গা পাইনি। ঘুরে ফিরে এখনো সেই মিশে সদগারই এখনো সেই লিড কাস্টই আছে, যেখানে তার এখনো অবসরের দরকার ছিল, বা অন্যভাবে তাকে করতে পারা ছিল। এই দুইটা ফেস যদি আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু ভালো অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রায় 10 বছর পার করেছেন, এই জায়গায় আসলে এমন কেন? দুইটা পার্ট আছে ভাই। একটা পার্ট হচ্ছে আপনার কোয়ালিটি না থাকলে আপনি উঠতে পারবেন না, যতই ব্রেক পান। আচ্ছা, আরেকটা পার্ট হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা হলো আমাদের ক্রিকেট বোর্ডের মতো। ক্রিকেট বোর্ডের পঞ্চপাণ্ডব বলে একটা কথা ছিল, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি। এই পঞ্চপাণ্ডবের জন্য কাউকে সুযোগ দেয় নাই, ওরা ওইটা নিয়েই ছিল। তো আমাদের ইন্ডাস্ট্রি
কিছু ডিরেক্টরের নতুন কোনো ছেলেদের ভালো সুযোগ ভালোভাবে মানে সুযোগ দেওয়া উচিত ছিল, ওই সুযোগটা হয়তো পায় নাই। আর তারপর সুযোগ যারা পায়নি এমন না, যে গ্রুপটা পাইছে ওরা কাজে লাগাইতে পারে নাই। তবে সুখের বিষয় হলো সাকিব ভাইয়ের পাশাপাশি সিয়াম বা হচ্ছে আরও দুই একটা ছেলে কিন্তু সুযোগ পাচ্ছে এবং কাজে লাগানোর চেষ্টা করছে। আর সাকিব ভাইয়ের নামে একটা ব্লেম আছে, এটা আমার কাছে খুব হাস্যকর লাগে। উনি কাউকে উঠতে দেয় না, উনি কারে ধরে রাখছে, মানে কাউকে ধরে রাখছে যে ওকে নিয়ে সিনেমা বানাচ্ছে, ওকে চিনো। সাকিব খান মন দিয়ে অ্যাক্টিংটা করে, অন্য কিছু বাদ দিয়ে। আর আমাদের অ্যাক্টিংয়ের সময় দেখবেন যে অ্যাক্টিংয়ের ভিতরেই অনেক কিছু চলতেছে, অনেক মানে এইটা ওইটা মানে কাজ বাদ দিয়ে কামটা নিয়ে ব্যস্ত। সাকিব ভাই বরাবর কাজকে গুরুত্ব দিছে। আমার জানা মতে সাকিব এখন যে রেমুনেশনটা নেয়, এই রেমুনেশনে মানে অন্য 3-4টা সিনেমা হয়ে যায়, কিন্তু অনেক ডিরেক্টর আছে ওনার পিছনে ঘুরতেছে, উনি ধরতেছে না। কারণ উনি জানে যে আমার পেছনের মানুষটা ঘুরতেছে এই জন্য একটা ভালো কোয়ালিটি কাজ, আগে গল্পটা পছন্দ হতে হবে, আর অনেক কিছু সেট আপ কোথায় কাজ করবে এগুলো ভেবে চিন্তে ধরবে, টাকা পাইলে ধরবো না। অন্যরা আগেই টাকাটা ধরে বসে আছে বা মানের দিক থেকে চিন্তা করতেছে না। আসলে মান একটা ব্যাপার, মান না হলে উঠতে পারবে না, এটা হলো দিন শেষে একটা কথা। এবং ভালো ডিরেক্টর না হলে সুযোগও আসবে না, ওই মিশা ভাই কাজ করবে বাকি জীবনে, আমাদের সুযোগ আসলে আসবে না, কারণ আমাদের তো ব্যবহার করতে পারতেছে না, আমরা কথা বলতে পারি। দেন একটা ভালো ক্যারেক্টার, তাই না? বরবাদে আমাকে একটা সিকোয়েন্সের জন্য মুম্বাই নিয়ে গেছে উড়ায়, টাকাটা তো আমি দিনে, ওনারাই দিচ্ছে হিউজ পরিমাণের অ্যামাউন্ট, ওরা কেন আমাকে নিল? এই জিনিসটা আমাদের এখানকার কিছু ডিরেক্টরদের বুঝতে হবে। ওনারা ওই একই ঘরানার লোক নিয়ে সাদা চুলরে কালো বানায়, তারপরে ইয়াং ক্যারেক্টার করবে, আমরা কালো চুল নিয়ে বসে আছি। ওনাদের মানে বলতে বাধ্য হচ্ছি, একজন মেধাবী ডিরেক্টর তার সব কিছু মানে সবাইকে কাজে লাগানোর ক্ষমতা থাকতে হবে, নাহলে আপনি একই লোককে বারবার নেবেন। বাস্তবতা এটাই। আহমেদ শরীফ, রাজ্জাক সাহেব, এনাদের পরবর্তীতে যেমন মিশা ভাইরা এসছে, এর পরবর্তী জেনারেশনগুলো আপনারা এসছেন, আপনাদের পরবর্তী জেনারেশন যারা আছে তাদের জন্য আসলে কি বার্তা দিবেন? আমাদের জেনারেশনই তো তৈরি হয় নাই। মিশা ভাই তো দারুণ একটা সুযোগ পাইছে, হিউজ পরিমাণের ছবি হইতো, রাজীব সাহেব, আহমেদ শরীফ সাহেব, তারপরে হচ্ছে এটিএম শামসুর, হুমায়ুন ফরিদ সাহেবের ছত্রছায় ভাইয়া সুন্দরভাবেই করছে। ভাইয়ার পরবর্তী প্রজন্ম তৈরি করছে এফডিসি। কিছুদিন পরে আর্টিস্ট ভিক্ষা করা লাগবে ওনাদের বিভিন্ন দেশে, যে ভাই আমাদের একটা আর্টিস্ট দেন, কারণ ওনারা তৈরি করে নাই। তো ভিক্ষা শব্দটা উচ্চারণ করলাম, কারণ ওনারা তৈরি করে নাই, আমাদেরই তৈরি করে না। পরবর্তী প্রজন্ম কোথায় পাবে? এই ইন্ডাস্ট্রিতে কেউ আসবে না তো, কারণ টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি তো কেউ দিচ্ছে না। সাকিব ভাইয়ের যে রেমুনেশন 3 কোটি টাকা ওনাকে দিচ্ছে, আরেকজনকে 10 লাখও দিচ্ছে না, কেন? আপনার পরে আস্থা নাই কেন? সাকিব ভাইয়ের সিনেমা করতে গেলে 10 থেকে 15 কোটি টাকা লাগতেছে, আপনাকে 20 লাখ টাকা দিচ্ছে না কেন? এই চিন্তাটা করেন না বসে বসে, এই চিন্তাটা করেন যে আমাদের দুর্বলতাটা কি, আমাদের ল্যাকিংসটা কি, দুর্বলতাটা কি, এটা বের করে তাহলে হয়তো আমার মনে হয় আরও কিছু কিছু ডিরেক্টর বলবে আসার কথা। ভালো ভালো ইয়াং কিছু ছেলে পেলে বের হয়েছে, এই ছেলেগুলো যদি কাজ করে ইনশাল্লাহ আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়ায় যাবে আশা করি। আমাদের ইন্ডাস্ট্রি আসলে কোনো কিছুর অভাব নাই, অভাবটা ভালো ডিরেক্টরের। ভালো ডিরেক্টর, ভালো মেধাসম্পন্ন ডিরেক্টর চলে আসলে মানে টেকনিক্যালি অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। একজন মেহেদী হাসান হৃদয় বা একজন প্রিন্সের মাহমুদ ভাই বা এই যে শাকিব ফাহাদ বা আরও যারা যারা আছে, অনন্য মামুন, ওনারা চেষ্টা করতেছে আগানোর, আগাক। রাহেন রাফি চেষ্টা করতেছে আগাক, বাট এদের আরেকটু ব্রড মাইন্ডের হতে হবে, আরেকটু খোলা মনের হতে হবে। মানে একই ক্যারেক্টার একজনকে দিয়ে না করে আমরা যারা কথা বলতে পারি আমাদের দিকে একটু চেষ্টা করুক, কারণ বাইরের লোকজন তো আমাদের দিয়ে চেষ্টা করে এবং সাকসেস হয়। আপনারা একই জায়গায় ফিক্সড হয়ে গেলে আমাদের জন্য সমস্যা। একটু চিন্তা করেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি কিছু শিল্পী বের হয়ে আসবে। আমার মনে হয় এই কথাটা আপনারা একটু মনোযোগ সহকারে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নিলে আমার মনে হয় ভালো হয়।